আকাশে মেঘের খেলা, কখনো প্রখর রোদ, চারিদিকে সবুজে ঘেরা সারি সারি পাইন গাছ, সুবিস্তৃত চা বাগান, রোমহর্ষক হালকা হিমেল হাওয়া নিঃসন্দেহে সকলের মন কাড়ে। আর তা যদি পশ্চিমবঙ্গের মধ্যে হয় তাহলে তো কথাই নেই। রাত পোহালে এনজিপি, ওখান থেকে নেবে নর্থ বেঙ্গলের যে কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার মধ্যে আলাদাই একটা আনন্দ আছে প্রত্যেকটা ভ্রমণপ্রিয় মানুষদের কাছে। কি ভাবছেন এত? চলুন যাওয়া যাক। নমস্কার, কেমন আছেন সবাই? এক্সপ্লোর উইথ প্রিয়াঙ্কায় সকলকে স্বাগত। কেমন কাটছে নতুন বছর? আগের পর্বে আমি আপনাদের ঘুরিয়েছিলাম শিটং, সেই ছোট্ট কমলালেবুর গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছিলাম। আজ যাচ্ছি অন্য একটি গ্রামে, সেটা হলো লামহাটা, পাহাড়ি একটি গ্রাম লামাহাটা। চলুন তাহলে যাওয়া যাক, শুরু করি। আপার শিটংয়ে যাওয়ার এবং নামার রাস্তায় এই রাস্তার দুই ধারে সবুজ গাছগুলো বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে। এটা কিন্তু বেশ মনোমুগ্ধকর। দার্জিলিং থেকে মাত্র 21 কিলোমিটার দূরে সারি সারি পাইন গাছ ও সবুজের সান্নিধ্যে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ছোট্ট পাহাড়ি গ্রাম লামহাটা। লামা কথার অর্থ বৌদ্ধ ভিক্ষুক এবং হাট্টা শব্দের অর্থ বাসস্থান, যার উচ্চতা প্রায় 5700 ফিট। এখানে মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির মানুষদের নিয়ে সেজে উঠেছে এই ছোট্ট গ্রাম, যার বর্তমান নাম লামাহাটা। আজ নিয়ে যাব সেই লামাহাটা যাচ্ছি, আর গাড়িতে যেতে যেতে চারিদিকে সবুজের প্রাকৃতিক সৌন্দর্য নিজেও উপভোগ করছি আর আপনাদের সাথে নিয়ে উপভোগ করছি। কেমন লাগছে? জানেন তো, ভ্রমণ পিপাসু মানুষদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য এক আলাদাই মাত্রা পায়। সে পাহাড় হোক বা সমুদ্র, সময় পেলেই মনে হয় বেরিয়ে পড়ি কোনো এক ছোট্ট পাহাড়ি গ্রামে বা কোনো এক নির্জন সমুদ্র তটে। অন্যদিকে সবুজের সান্নিধ্যে কাঞ্চনদাকে দেখতে উদগ্রীব কিন্তু ছোট থেকে বড় সকলে। তারই মধ্যে মধ্যবিত্তের এক আলাদা টান রয়েছে দার্জিলিংয়ের প্রতি, অর্থাৎ দীপুদা। আমরা দীপুদা বলতে দীঘা, পুরী, দার্জিলিং বোঝাই, কিন্তু সময় পেলেই কিন্তু আমরা চেষ্টা করি এই তিনটে জায়গার মধ্যে খুব চটপট একটা জায়গায় চলে যাওয়ার। এখনো পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এবং ঝিকঝিক শব্দের টয় ট্রেন মন কাড়ে বহু বাঙালির। তাই বলাই যায় হাত বাড়ালেই দার্জিলিং, যা নর্থ বেঙ্গলের কোনো এক পাহাড়ি গ্রাম। এছাড়াও আরও কিছু পাহাড়ি গ্রাম রয়েছে উত্তরবঙ্গের, যেটা কিন্তু এখনো আকর্ষণীয়। আজ সেরকমই একটি জায়গা নিয়ে চলে এলাম আপনাদের কাছে। চলুন যাওয়া যাক তাহলে। আমার সাথে সাথে যেতে যেতে আপনারাও এই রাস্তাটা উপভোগ করুন, একদম মন খারাপ করবেন না। বাড়িতে আছেন, আমি আছি তো আপনাদের কাছে নিয়ে আসার জন্য এইসব জায়গাগুলো। শিটং থেকে সকালের ব্রেকফাস্টটা সেরেই কোনো রকমে বেরিয়ে পড়লাম লামাহাটার উদ্দেশ্যে। আজ থাকবো লামাহাটায়, তার সঙ্গে ঘোরাবো তার চারপাশটা। চলুন। যেতে যেতে হঠাৎ চোখে পড়লো এই স্কুলটা, সরস্বতী হায়ার সেকেন্ডারি স্কুল। স্কুলটা দেখে কেন দাঁড়িয়ে পড়লাম বলুন তো? আসলে স্কুলটার চারপাশে প্রাকৃতিক পরিবেশ না আমার ভীষণভাবে মন কাড়লো। थोड़ा धीरे से जाइए दादा। आहा मॉर्निंग। ये क्या लैंडस्लाइड? ना ये सीधा धक्का दिया। हाँ बहुत आउट मिल चुके हैं। हाँ एकदम काम करने की तरह। अच्छा अच्छा, बहुत हेल्प करता है। আমাদের ড্রাইভার দাদা গল্প করছিলেন এই পাহাড়ি মহিলারা কিন্তু বিশাল পরিশ্রমী, অ্যাওয়ার্ডও পেয়েছেন তার জন্য। সত্যি বলতে নর্থ বেঙ্গলে এসে বা পাহাড়ি অঞ্চলে এসে কিন্তু এটা উপলব্ধি করা যায়। আজ যেন সকালটা বিষণ্ণতায় ভরা। একটু আগেই দেখালাম একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা আমাদের জাস্ট 5 মিনিট আগে এটা হয়েছে। একটা টাটা সুমো এই তিস্তা নদীতে উল্টে গেছে, আর উল্টে যাওয়াতে এত জলের স্রোত, ভীষণ ভয়ঙ্কর। পুলিশ প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী চেষ্টা করছে গাড়িটাকে উদ্ধার করার, আর অ্যাম্বুলেন্সও কিন্তু রেডি রয়েছে।
জলের আওয়াজটা শুধু আমি এখান দিয়ে শুনছি, সাবধানে, জলের আওয়াজটা শুনছি আমি এখান দিয়ে। বালি, তুমি আর নেবো না, তুমি ওই চেয়ারটায় বসো না, চেয়ারটা বসো একটা চেয়ারে। এসে গেছি ত্রিবেণী পয়েন্টে, ত্রিবেণী সঙ্গম যেটা বলি আমরা, রঙ্গিত আর তিস্তা নদী যেখানে মিশেছে সেই পয়েন্ট। এই পুরো চারিদিকে বালির চড়া, আর ওদিক দিয়ে বয়ে যাচ্ছে রঙ্গিত আর তিস্তা। আমি তিস্তা বাজারের ঠিক আগেই, জায়গাটার নাম হচ্ছে 29 মাইলস, ওই জায়গাটা দিয়ে যখন আসছিলাম গাড়িতে করে, দেখলাম প্রচুর পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন, তারপরে অ্যাম্বুলেন্স। দেখলাম কি যে ভাবলাম প্রথমে ল্যান্ডস্লাইড, বর্ষাকাল হতেই পারে, কিন্তু কাল থেকে ওয়েদার ভীষণ ভালো, মানে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। শিটংয়ে ছিলাম, কোনো বৃষ্টি হয়নি, বেশ ভালো ওয়েদার। কিন্তু এই ওয়েদারেও কিভাবে না একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে, মানে তিস্তা নদীর এত স্রোত মারাত্মক যে গাড়িটা পরেই পাল্টি খেয়ে ওটা স্রোতে ভেসে একদম এমন পজিশনে গেছে যে ওটা উদ্ধার করা যাচ্ছে না। হয়তো ক্যাজুয়ালিটি হয়েছে, কিছু মানুষ হয়তো কিছুভাবে হয়েছে। খুব খারাপ লাগলো, মনটা খারাপ হলো। কিছু করার নেই, এটা কিছুই করার নেই, মানে অ্যাক্সিডেন্ট তো বলে কয়ে হয় না, কিচ্ছু করার নেই, তাই চলতে তো হবেই সবাইকে। যাই হোক, উদ্ধার করা যাক এটুকুই আশা করব। আর বর্ষাকালে এই জন্যই বলছি পাহাড়টাকে অ্যাভয়েড করবেন। যেটুকু ট্রিপ আমরা আসি এনজয় করতে, আপনাদের সামনে তুলে ধরার জন্য বর্ষার এই রূপ, হয়তো সেই জন্য আমাদের আসতে হয়, যাতে এই ট্রাভেলের এটা তুলে ধরতে পারি এই সিজনে। কিন্তু নর্মালি যারা ট্রাভেল করতে আসছেন, ঘুরতে আসছেন, ভ্রমণ করতে, তাদের বলবো যে চেষ্টা করবেন এই সময়টা অ্যাভয়েড করতে। খুবই দুঃখজনক ব্যাপার। এই যে সামনে দেখছেন রঙ্গিত আর তিস্তার মিলনস্থল, জলটা মানে জাস্ট রোলিং হচ্ছে, মানে আমি সামনে থেকে দেখি আমার গায়ে মানে কি বল, শিহরণ দিচ্ছে পুরো। আর বিশ্বাস করুন, আমি জলের সামনে গিয়েও আবার ব্যাকে এসেছি, কারণ জলের এতটাই স্রোত আমার পক্ষে নামাটা সম্ভব হয়নি। অনেকবার সামনে গেছি, ভেবেছি জলটা একদম সামনে থেকে আপনাদের দেখাবো, কিন্তু এতটা ভয়ঙ্কর স্রোত হবে আমি আশা করিনি। সত্যি বর্ষার রূপটা অত্যন্ত ভয়ঙ্কর, তাই আমি একদমই চেষ্টা করিনি যে সামনে থেকে তোলার। কিন্তু যতটা ক্লোজে যাওয়া যায় আমি গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই যে জলটা রোলিং হচ্ছে মাঝখানটা, মানে অদ্ভুত লাগছে পুরো, মানে কি বলবো, ভীষণ ভয়ঙ্কর সামনে থেকে ফিলিংসটা, বলে বোঝানো সম্ভব না। আমি বলবো বর্ষাকালে এলে অবশ্যই এই জল থেকে কিন্তু দূরে থাকবেন। কেউ অনেকে ফটোশ্যুট, অনেকে রিলস, অনেকে ভিডিও করার জন্য কিন্তু জলের মধ্যে নামার চেষ্টা করেন, একেবারেই করবেন না। বর্ষাকালে একেবারেই না। বর্ষাকালে শুধু চোখের একটা ভিউ নিতে আসুন, নর্থ বেঙ্গল একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য অবশ্যই আসুন, কিন্তু একেবারে বিপদের সম্মুখীন যাতে না হতে হয়, খুব সেফলি ভ্রমণ করবেন, এটাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। জানেন তো, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এই ত্রিবেণীতে এসে একটাই দোকান খোলা ছিল, কারণ এই সময় ট্যুরিস্টদের তো একদম ভিড় নেই। বর্ষাকালে এখানে টেন্টও হয় না। আমি সমস্ত ডিটেলসটা বলে দেবো। এখানে শীতকালে কিন্তু টেন্ট থাকে, যেটা এখানে টেন্টের থেকে উপভোগ করতে হয়। জানেন, ত্রিবেণীতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি দোকান খোলা থাকায় আমি ওনার সাথে একটু গল্প করছিলাম, এই লোকাল একটু ব্যাপার স্যাপার জানছিলাম। জানার তো কৌতূহল থাকেই মানুষের, তো জানতে জানতে হঠাৎ করে একটি গল্প শেয়ার করলেন উনি, সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কতটা বাস্তব, কতটা গল্প, কতটা কল্পনা, কিছুই আমার জানা নেই। অবশ্যই এটা একদম গল্পের ছলেই নেবেন। সেটা হলো যে এখানে একজন বিদেশি পর্যটক ভিন দেশ থেকে এসেছিলেন, ফটোগ্রাফি ওনার পেশা ছিল বা নেশা ছিল। উনি এই বর্ষার সময় এই তিস্তা নদী পেরিয়ে ওই পারের জঙ্গলে গেছিলেন, কিন্তু বর্ষার জল
আর হুট করে পাহাড়ি নদীগুলো হঠাৎ করেই জল বেড়ে যায়। সেই জল বেড়ে যাওয়ার কারণে উনি আর এপারে আসতে পারেননি। পরের দিন ওনার মৃতদেহ পাওয়া গেছে ওপার থেকে। গল্পটা কিছুক্ষণের জন্য বাস্তবিক মনে হলো, পরে মনে হয়েছে যে হয়তো এটা গল্প হতে পারে, লোকের মুখে প্রচলিত কোনো কাহিনী হতে পারে। যাই হোক, তৎক্ষণাৎ শুনে কিন্তু গায়ে বেশ শিহরণ দিয়েছিল। তবে এখানকার লোকাল মানুষদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, প্রচলিত কিছু জিনিস রয়েছে। সেটা হলো এই ত্রিবেণী পয়েন্টে কিছু অলৌকিক ব্যাপার স্যাপার ওনারা লক্ষ্য করেন। আমার ঠিক জানা নেই এই ব্যাপারে যে কতটা সত্যতা আছে, কিন্তু ওনারা করেন, মনে করেন, বিশ্বাস করেন। হয়তো অনেকেই অলৌকিক বা এরকম কোনো ঘটনার ওপর বিশ্বাস রাখেন না, কিন্তু সত্যি বলছি এখানে ত্রিবেণী সঙ্গমে প্রচুর এরম অলৌকিক ঘটনার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। আর নর্থ বেঙ্গলে কিন্তু প্রচুর অলৌকিক ঘটনা ঘটেছে। সেই কথা নিয়ে নয় পরে একদিন আসবো, আলোচনা করব আমার যেটুকু ঝুলিতে রয়েছে। বাকি আপনারা যা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নিজেদের অভিজ্ঞতা, খুব ভালো লাগবে তাহলে। তবে জায়গাটা কিন্তু বেশ অসাধারণ, আমি সবাইকে রেকমেন্ড করব অবশ্যই এসে ঘুরবেন। খুব ভালো জায়গা, খুব সেফ জায়গা। আর বিশ্বাস করা না করা সম্পূর্ণ নিজের উপর। যাদের মনে হবে যে এটা কোনো গল্প কাহিনী, অবশ্যই মনে হতে পারে, যে যার মতে অবশ্যই ইগনোর করবেন এই ঘটনাটা। অ্যাক্সিডেন্টটার মানে সাক্ষী হলাম। হয়তো আমার সামনে অ্যাক্সিডেন্টটা হয়নি, কিছুক্ষণ আগে হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে, কিন্তু মেনে নিতে পারছি না। মানে এটা কিরকম অস্বস্তি হচ্ছে মনের ভেতর। যাই হোক, কেউ না কেউ তো গেল, মানে কারোর তো কিছু ক্ষতি হলো, মানে এটাই খুব দুঃখজনক ঘটনা আমার কাছে। তবু কিছু করার নেই, আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, অবশ্যই ধরবো। যতটা বিপদমুক্ত হয়ে তুলে ধরা যায় ততটাই ধরবো। আর এক আশ্চর্য ঘটনা ঘটলো। দেখছেন একটা মহাদেবের অবয়ব মূর্তি, হঠাৎ করে দাঁড়িয়ে আছি, ঢেউটা এসে বালির চড়ায় একটা মহাদেবের গঠনে এক মূর্তি বানিয়ে তুলল। সম্পূর্ণ কিন্তু নিজে নিজে হলো, ঢেউটা এরমভাবে তৈরি করলো। আমার সাথে এরম ঘটনা এই প্রথম, আমি আগে এরকম ঘটনা হয়নি। আর সত্যি এই মহাদেবকে খুব মানি। তো এই জায়গাটা দেখছেন, হঠাৎ করেই দোকানে গিয়ে যখন এই গল্পটা বললাম, দেখালাম ভিডিওটা, তখন ওনারাও অবাক হলেন এবং বললেন এই জায়গাটায় গতকাল নাকি মহাদেবের যজ্ঞ হয়েছে। জানি না, হয়তো এটাই আশীর্বাদ ওনার, মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চললাম এবার। এই যে সংযোগস্থলটা দেখুন, সামনের দিকে জলটা রোলিং হচ্ছে, কিন্তু এইটা হলো সংযোগস্থল। এখানে দুটো জল একসাথে মিশে রোলিং হয়ে ওই পাশে যাচ্ছে, মানে রাইট সাইডে যাচ্ছে। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pull the stars from the sky just to ভিউ পয়েন্ট। এটা হলো এই রঙ্গিত তিস্তার ত্রিবেণীর যে সঙ্গম, সেটা এখান দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায়। এই যে এটা হলো লাভার্স ভিউ পয়েন্টের ওপরে উঠতে হবে, উঠলেই লাভার্স ভিউ পয়েন্ট সঙ্গম দেখা যাবে। এই হলো সেই ভিউ পয়েন্ট। জানেন তো এই রঙ্গিত আর তিস্তার এক মজার কাহিনী আছে প্রচলিত। মনে করা হয়, ঘটনাটা কতটা সত্যি মিথ্যে বলতে পারবো না, গল্প হিসেবেই নেবেন, কাহিনী হিসেবে। সেটা হলো রঙ্গিত আর তিস্তা দুজনে মিলে ঠিক করলো সমতলে এক জায়গায় গিয়ে দুজনে মিলে
মিলিত হবে, এক জায়গায় মিলিত হবে, দেখা করবে। সেই অনুযায়ী দুজনের পথ প্রদর্শক নিল। তিস্তা নিল একটি সাপ আর রঙ্গিত নিল একটি পাখি। তিস্তা তো সমতলে এঁকে বেঁকে গিয়ে পৌঁছে গেল এই পয়েন্টে, কিন্তু রঙ্গিতের পাখিটি উড়তে উড়তে পোকামাকড় খেতে লাগলো। তো রঙ্গিতকে পাখিটি বলতে লাগলো যে আমি যদি কিছু না খাই আমি উড়বো কী করে। এতে রঙ্গিত অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একদম সমতল ভাসিয়ে ছাপিয়ে লজ্জায় মর্মাহত হয়ে তিস্তার কাছে যাতে ছোট না হয়ে যায় ভাসিয়ে যেতে লাগলো। ব্যাস তিস্তা অমনি রঙ্গিতকে বলতে লাগলো, লক্ষ্মীটি তুমি এরম করো না, সকলের ক্ষতি করো না, তুমি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ব্যাস তারপরেই অপেক্ষার শেষ, রঙ্গিত এসে তিস্তার সাথে এই পয়েন্টে মিলিত হলো। খুব সুন্দর একটা প্রেম কাহিনী। আর আমি জানি না, আপনারা আরও বেশি কিছু জানলে অবশ্যই জানাবেন কমেন্টে। এক্সপ্লোর করতে করতে আমি কিন্তু এক কল্পনার দেশে পৌঁছে গেছি। কি বলবো, এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, তার মধ্যে এক কাল্পনিক গল্প, বা হয়তো গল্পগুলো সত্যি হলেও হতে পারে। এরকম গল্প শুনতে শুনতে আর নিজের মনের মধ্যে সেই গল্পগুলো আওড়াতে আওড়াতে পৌঁছে যাব লামাহাটা। চলুন যেতে যেতে আরো কত গল্প রয়েছে আপনাদের সাথে। এটা হলো, এই যে নিচে দেখা যাচ্ছে, এটা হলো কালিম্পং গোটাটা। আর সিকিমটা আমি দেখাচ্ছি, এখান দিয়ে পুরো তিনচুলের এই ভিউ পয়েন্টে এসে পুরো নিচে কালিম্পংটা কিন্তু পুরো দেখা যাচ্ছে। এই যে সামনে কালিম্পং। আর আজকে রোদ কিন্তু ঝলমলে, আর আকাশ একদম পরিষ্কার। মানে বর্ষাকালে এত সুন্দর আকাশ সত্যি ভাবা দেয়। দারুণ, ওয়াও, দারুণ জায়গায় এসে গেছি। এটা হলো তিনচুলের, এই যে তিনচুলের টি স্টেট সামনেই, তিনচুলের একদম সামনে এটা হলো ভিউ পয়েন্ট, তিনচুলের ভিউ পয়েন্ট। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হলো সিকিম, এটা সিকিম। আর এই পাশেরটা হলো কালিম্পং। কি দারুণ না, ভ্যালিগুলো দেখুন কি সুন্দর, মানে একদম থাকে 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 স্টেপ বাই স্টেপ, মানে অসাধারণ বিউটি। রাস্তার মাঝে মাঝে এরমভাবে দাঁড়িয়ে বিউটিগুলো উপভোগ করার জন্য চোখ ভরে দেখে নিয়েছি। আবার গাড়িতে গিয়ে বসি। লামহাটা, লামহাটার পাইন ফরেস্ট ইকো পার্ক। এই ইকো পার্কের মেন গেট এখানে, আর ঠিক মেন গেটের অপোজিটেই পড়ছে পাইন ভিউ রিসর্ট, পাইন ভিউ হোমস্টে, সরি। এটা পাইন ভিউ, ওপরে এদের রেস্টুরেন্ট আর নিচে রয়েছে থাকার জায়গা। চলুন, এই হলো রেস্টুরেন্টের সব খাবার দাবারের আইটেম। এরপর ওপরে চলে যাচ্ছে রেস্টুরেন্ট। একটা রাত এখানে কাটাবো, এই পাইন ভিউ হোমস্টেতে, একদম ঠিক ইকো পার্কের সামনে। এই যে ইকো পার্ক, মানে পাইন ফরেস্টের ঠিক অপোজিটে। এই একদিনের অভিজ্ঞতার জন্য একদিন কিন্তু থাকতে পারেন, খুব সুন্দর, মোটামুটি কাজ চালানোর মতো হোমটি। এই যে
ঘরে রয়েছে একটা ফুল মিরর, এই একটা ফুল মিরর রয়েছে, ড্রয়ার রয়েছে দুটো, আর বেড রয়েছে একটা ডাবল বেড, দুজন খুব বেশি হলে 3 জন ধরে যেতে পারে। এই হলো একটা ডাবল বেড সাইড টেবিল, একটা মিরর উইন্ডো বেশ বড়, এখান দিয়ে শুয়ে শুয়ে আপনি বাইরের প্রকৃতি অনুভব করতে পারবেন। আর এই হলো এটা হলো ওয়াশরুমে সমস্ত কিছুই রয়েছে, কল টল যা থাকার সবই রয়েছে, জলের ব্যবস্থা ভালো, আর গিজার রয়েছে। শীতকালের দিকে বা বর্ষাকালের দিকে এলেও একটু গিজারের প্রয়োজন হয়, হালকা ঠান্ডা একটা ভাব থাকে। তো হাউসের ঠিক অপোজিট সামনেই রয়েছে বারান্দা একটা বেশ সুন্দর, এই ঝুল বারান্দায় কিন্তু বেরোলেই সামনেই দারুণ প্রকৃতি, নেচার ভিউ। দেখুন সামনে পাইন ফরেস্ট, পাইন গাছের একটা ঠান্ডা হিমেল হাওয়া মনকে ছুঁয়ে যাচ্ছে। হয়তো বর্ষাকাল, গরমই আছে, কিন্তু শিটং এর থেকে এই লামাহাটায় কিন্তু একটু ঠান্ডা, মানে ওয়েদারটা বেশ ভালো, মনোরম। লামহাটার ইকো পার্কে প্রবেশ এন্ট্রি হলো এইটা, এন্ট্রি পথ। আর এইখানে টিকিট কাউন্টার, এখানে কিন্তু টিকিট কেটে নিতে হবে। পার্ক ওপেন থাকবে বিকেল 5টা অবধি, কিন্তু ওয়েদার খারাপ থাকলে 3টে-4টের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। টিকিটের ভাড়া হলো পার পার্সন 20 টাকা করে। এইটা হলো এন্ট্রি পথ। এই দিয়ে আমি পুরো ভিউটা দেখাচ্ছি। এইখান থেকে উঠে নানান ধরনের পার্কের মুভমেন্ট করা রয়েছে, বসার জায়গাও করা রয়েছে। যদি কোনো বয়স্করা আসেন চাইলে রেস্ট নিয়ে যেতে পারেন, আদারওয়াইজ কোনো ইয়াংগেস্ট কেউ এলে অবশ্যই ওপরে একটা পোখরি আছে, ওই পোখরিটা অবশ্যই দেখবেন, মানে অসাধারণ। কিন্তু চলুন যাওয়া যাক। নিচ থেকে দেখলে যতটা কাছে মনে হয় ততটা কিন্তু কাছে একেবারেই নয়। যত ওপর দিকে উঠছি খানিকটা যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছি, বেশ উঁচু, তো বেশ মানে হাঁটতে গেলে বেগ নিতে হচ্ছে, বেশ মানে আমি হাঁপিয়ে গেছি, আমার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। कितने मीटर होंगे? এইগুলো শর্টকাট আছে, এগুলো না এগুলো না উপরে খুব স্লিপ করছে। আচ্ছা হয়ে গেছে তো, খুব স্লিপ করছে। আচ্ছা আচ্ছা। বেশ যত উপরে উঠছি ততই কিন্তু ফিল হচ্ছে বেশ আলাদা ধরনের একটা কিন্তু নির্জনতা রয়েছে, বেশ উপভোগ করছি। কিন্তু এদিকে পাইন গাছের সারি, আর মাঝে মাঝেই পাখিদের কিচিরমিচির, এক আলাদা অনুভূতি। এই হলো ওঠার পথের মাঝখানে সারি সারি পাইন গাছকে সাক্ষী রেখে এই যে উঠছি। এখনো ওই ওপরে যেতে হবে, তবে পুকুরি পাবো। চলুন যাওয়া যাক।
নিচ থেকে ওপরে ওঠার প্রায় ডিস্টেন্স ধরেই রাখুন 800 মিটার। সুতরাং এটা হয়তো খুব একটা বেশি নয় মনে হতেই পারে, সত্যিই হয়তো বেশি নয়, কিন্তু ফ্ল্যাটার্ড মানে সমতল ভূমিতে বেশি নয়, কিন্তু এটা যেহেতু আপার দিকে উঠতে হচ্ছে সেহেতু কিন্তু একটু কষ্টের আছে। তাই বয়োজ্যেষ্ঠরা অবশ্যই একটু এই জিনিসটা মাথায় রাখবেন, পারলে অবশ্যই উঠবেন। অনেকটা পথ উঠে এসে লামহাটার পুকুরি মোটামুটি 800 মিটার পথ অতিক্রম করে এলাম, এসে ফাইনালি পৌঁছালাম ডেস্টিনেশনে। এই সামনেই লামাহাটার সেই ফেমাস পুকুরি এসে গেছি। চলুন, এলে কিন্তু কষ্ট করে চেষ্টা করবেন এই ওপরে উঠে এই পুকুরিটা একবার দেখতে, দারুণ। বর্ষাকালে তো অবশ্যই জল থাকে অনেকটা। আরেকটা ব্যাপার আপনাদের শেয়ার না করে পারছি না, সেটা হলো যেহেতু লামাহাটা চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা, পাইন গাছে, তাই সূর্যের আলোটা তো রোদটা তো খুব কম জায়গায় পড়ছে। তো যে জায়গাগুলো পড়ছে না ওই জায়গাগুলো না একটু শ্যাওলা শ্যাওলা সৃষ্টি হয়েছে ওঠার পথে, কিন্তু হ্যাঁ এই ওপরটা নয়, তো ওঠার পথে শ্যাওলা সৃষ্টি হয়েছে। ওগুলো না ভীষণ স্লিপারি, মানে পা ভীষণ হরকাচ্ছে। যেহেতু আমরা ওপর দিকে উঠছি পাটা কিন্তু নিচের দিকে হরকাচ্ছে, তাই খুব সাবধান। মানে আমি প্রথমেই বলবো খুব সাবধান, এবং অবশ্যই জুতো ব্যবহার এমন করবেন যেটা খুব স্লিপারি নয়, কারণ ভীষণ ভয় থাকে পা পিছলে একবার যদি পড়েন মানে সত্যি শরীরে ভীষণভাবে লাগবে। কিন্তু এবার শুধু প্রাকৃতিক নির্জনতাটা উপভোগ করুন, কি অপূর্ব, কি অপূর্ব। আচ্ছা, জানেন কি এগুলো কেন টাঙিয়ে রাখা হয়? এগুলো টাঙিয়ে রাখা হয় গোর্খাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, যেটা আমি প্রচলিত লোকেদের মানুষদের মুখে জানতে পারি। সেটা হলো যে এইগুলোর মধ্যে কিছু মন্ত্র লেখা রয়েছে। হ্যাঁ, মানে ওনাদের বিশ্বাস যে ওনাদের যে এগুলোয় লেখা মন্ত্রগুলো অলৌকিক শক্তি থেকে তাদের প্রোটেক্ট করবে, মানে ঈশ্বর অলৌকিক শক্তি থেকে তাদের প্রোটেক্ট করবে। এই জায়গাটা একদম নিরিবিলি ওপরে, এখানে এরকমভাবে টাঙানো রয়েছে। কারণ অনেকেই এই নর্থ বেঙ্গলে ঘুরতে এসে সে গ্যাংটক সিকিম বলুন বা দার্জিলিং বলুন, এইসব জায়গাগুলোয় কিন্তু এগুলো প্রায়শই পরিলক্ষিত হবে। লামহাটা ইকো পার্কের মধ্যে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে উঠে কিন্তু গোটা লামহাটা পার্কটা সহ লামহাটা
বেশ সুন্দরভাবে দেখতে পারবেন। ভিউ আসে 360 ভিউ। এই যে গোটা লামহাটাটা একদম সুন্দরভাবে, সামনে রোড, হাঁটা রাস্তাটা, এই যে খুব সুন্দর ভিউ। এবার নেমে যাওয়ার পালা, বেরিয়ে যাব ইকো পার্ক থেকে। পুরোটা দেখালাম, কিরম লাগলো, যারা এখনো পর্যন্ত আসেননি দার্জিলিং লামাহাটায় কিরম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই যদি আসেন কোনো সময় তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই জায়গাটায় এসে কিছুক্ষণের জন্য ঘোরা। ইকো পার্ক থেকে নেমে এসে হোমস্টেতে বসেছিলাম, দেখি সূর্য অস্ত গেছে। কি সুন্দর লাগছে দেখুন, আকাশটা কি অপূর্ব, তাই না? আর পাহাড়ি অঞ্চলে রাতে তো কিছু বেরিয়ে দেখার জিনিস নেই, তাই হোমস্টেতেই উপভোগ করবেন। আরেকটা ব্যাপার আমি সতর্ক করে দিই, হোমস্টের বাইরে মানে দরজার বাইরে কিন্তু অজস্র পোকা। পাহাড়ি অঞ্চলে এটা কিন্তু ভীষণভাবে মানে প্রবলেম হয়। এই পাশেই যেহেতু জঙ্গল, তার জন্য অজস্র পোকা, যেহেতু জঙ্গলি পোকা একটু বিষাক্ত, তাই একটু সাবধানে থাকবেন, এটাই বলবো। পোকাগুলো এসে দরজা জানলায় এমনভাবে বসছে, আমি কতবার ভয় পেয়েছি, ভাবছি কেউ বোধহয় এসে নক করছে রাত্রিবেলা, কিন্তু এমন কিচ্ছু না। ব্যাস সন্ধে হতে না হতে ইভিনিং একটা স্ন্যাক্স চলে এলো রুমের মধ্যে। এটা হলো অনিয়ন দিয়ে ভেজ একটা পকোড়া, বেশ টেস্টি। আর সাথে ছিল সুন্দর একটা চা। সন্ধেটা কিন্তু পুরো জমে গেছে। ব্যাস দেখতে দেখতেই চলে এসেছে রাতের ডিনার। আর ডিনারটা আজকে রুমে বসেই করে নেব। আজকে রয়েছে গরম গরম রাইস, সাথে রয়েছে গাজর, আলু, ফুলকপি, কড়াইশুঁটি সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি সবজি, মসুর ডাল, আলু ভাজা, ভাত, ডাল, বেগুন ভর্তা, স্যালাড, চিপস, ডিমের অমলেট, আর এই হলো চিকেন কষা। এই যে চিকেন কষা, একদম দেশি চিকেন। আর এই হলো ডিমের কারি। সুন্দর। গুড মর্নিং, সুপ্রভাত আমার দর্শক বন্ধুদের। বারান্দায় এসে ভোরবেলা উঠে এসে বারান্দায় দাঁড়ালাম, কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। আর ধোঁয়ার মতো, কুয়াশার মতো মেঘগুলো ছুটে ছুটে বেড়াচ্ছে আর স্পর্শ করে যাচ্ছে, ভিজিয়ে দিয়ে যাচ্ছে। কি অসাধারণ অনুভূতি, আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। যেমন কথা তেমনি কাজ, একটা রাতের অনুভূতি আমার নেওয়ার ছিল লামাহাটায়, ব্যাস নিয়েছি। আর ঠিক সকালবেলা 7টা বাজে ঘড়িতে বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ ঠিক, তাকদা হয়ে যাব দার্জিলিং। তার আগে তাকদা হয়ে লেপচা জগৎ যাব, লেপচা জগৎ হয়ে ঘুরে যাব দার্জিলিংয়ে। ইচ্ছে ছিল লেপচা জগতেও স্টে করব, কিন্তু টাইম নেই, তাই দার্জিলিংয়ে গিয়েই একটু একদিন নয় এক্সট্রা একটু বেশি স্টে করার ইচ্ছে আছে। তাহলে যাওয়া যাক, চলুন। যেতে যেতে অনেক গল্প বাকি আছে, আরও নেক্সট পর্বে আরও কিছু গল্প নিয়ে আসব। আর তার আগে কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটা আমি করে নিই। প্রথমত বলি হোমস্টের ভাড়া। পার ডে হোমস্টের রেন্ট পড়ছে 1400 টাকা করে, মানে আমরা যেটা ছিলাম সেই আইন ভিউ হোমস্টের রেন্ট পার ডে। কিন্তু বার্গেনিং, যেহেতু অফ সিজন ছিল, বর্ষাকাল মানেই তো পাহাড়ে অফ সিজন বেশিরভাগ সময়, যদিও ট্যুরিস্ট বেশ ভালোই আসে, তাই বার্গেনিং করেছি। বার্গেনিং করে আমার রেন্ট পড়েছে
পার নাইট 1200 টাকা। আর বলে রাখি আরেকটা ব্যাপার, যে লামাহাটায় কিন্তু হোমস্টে অনেক কম আছে, মানে যদি ইকো পার্কের কাছে থাকতে চান তাহলে হোমস্টে কিন্তু হাতে গোনা কয়েকটা মাত্র, তাই আগে থেকে বুক করে নিলে অবশ্যই সেটা খুব ভালো হবে। আর যদি না করেন তাহলে এসে সবাই মোটামুটি জানেন, তাও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, হোমস্টের রেন্ট কিন্তু একেবারে উইথ ফুড সমেত নেওয়া হয়, 1% হিসেবে নেওয়া হয়, সুতরাং ফুডিংটা কিন্তু সেই টাকার মধ্যে ইনক্লুডেড। আগামী পর্বে বাকি জায়গাগুলো এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, সাথে থাকুন, স্টে টিউন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় রইলাম। আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। পাইন ভিউ হোমস্টেতে মাত্র 3টে রুম অ্যাভেলেবেল আছে। এনজিপি টু এনজিপি টোটাল 2টা যা গাড়িতে ঘুরেছি তার নাম্বার দিয়ে দেওয়া হলো, যদি মনে হয় প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। ভ্রমণের পূর্বে ভ্রমণ সংক্রান্ত আমার দেওয়া যে কোনো তথ্য অবশ্যই যাচাই করে নেবেন, অন্যথা এক্সপ্লোর উইথ প্রিয়াঙ্কা দায়ী থাকবে না।